বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় ৫ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজকে ৭ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ৭ম পর্ব। ঠিক আছে, এর আগে আমরা অলরেডি ৬টি ক্লাস শেষ করেছি, আজকে ৭ নম্বর ক্লাস। তো এই ৭ নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব সিলেট বোর্ড ২০১৭ নিয়ে। তো সিলেট বোর্ড ২০১৭তে যতগুলো যে দুটি প্রশ্ন এসেছিল সে দুটি প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব। প্রশ্ন কি বলেছে দেখো, সিলেট বোর্ড ২০১৭ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তো ১ নম্বর প্রশ্ন বলেছে মেহেদি কোম্পানি লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে রেওয়া মিল নিম্নরূপ। তো ডেবিট পাস এই পাশে দেওয়া আছে, ক্রেডিট পাস এই পাশে দেওয়া আছে। তো ডেবিট পাশে কি কি দেওয়া আছে দেখি। নগদ, আমরা জানি চলতি সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য, এটা প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। ক্রয় প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। মজুরি প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। বেতন পরোক্ষ খরচ। আসবাবপত্র স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। অন্তর্বর্তীকালীন লাভ্যাংশ, এটি তোমার সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে একটা সমন্বয় হবে। আয়কর, এটাও প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। তো ক্রেডিট পাশে কি রয়েছে দেখো, শেয়ার মূলধন দেওয়া আছে। এটি মূলধন সাধারণ সঞ্চিতি, এটির ওই তোমার সঞ্চিতি উদ্বৃত্তের সাথে সম্পৃক্ত হবে। 10% ঋণপত্র 1/7/15। দেখো, এর আগে তোমাদের একটি প্রশ্ন কিন্তু আমি এরকম একটা বিষয় বলে দিয়েছিলাম 1/7/2015। তো 1/7/2015 আমরা অঙ্ক করতেছি 2016 সালে, তাই না? 2016 সালে অঙ্ক করতেছি। তো 1/7/2015 এই তারিখটা দেখার দরকার নাই। 2016 সালে 1 বছরের ঋণপত্রটা ব্যবহার হয়েছে। দ্যাটস মিন 5 লাখ টাকা 10% ঋণপত্রের সুদই দিতে হবে। সংরক্ষিত আয় দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, প্রদেয় হিসাব দেওয়া আছে। প্রদেয় হিসাব আমরা জানি চলতি দায়। তো দুই পাশে আমরা জানি রেওয়া মিলের দুই পাশ সবসময় মিলে যায়। তো ডেবিট এবং ক্রেডিট পাশে সমান সমান হয়েছে 31,70,000। তো কিছু সমন্বয় দেওয়া আছে, সমন্বয়গুলো দেখি। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,90,000 টাকা। ওকে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তাইলে ক্রয় থেকে বাদ দেব, বিজ্ঞাপনের সাথে যোগ করব। ঠিক আছে। লেট লাভের 50,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। ওকে, তাহলে সঞ্চিত তহবিলে আমরা স্থানান্তর করব। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করা হয়। তো শেয়ার মূলধন দেওয়া আছে কত, 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার 5% লভ্যাংশ 50,000 টাকা ঘোষণা করা হবে। ঠিক আছে। ক নম্বর প্রশ্ন বলছে ঋণপত্রের সুদের পরিমাণ নির্ণয় করো। সহজ জিনিস, সরাসরি যেহেতু এখানে তারিখটা দিয়ে তোমাদেরকে কনফিউশন করার জন্য তারিখটা দিয়েছে, কিন্তু কোনো প্রকার কনফিউশন নাই এখানে। তোমরা 100% ক্লিয়ার থাকো। এটি 16 সালের অঙ্ক, 16 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহার করা হয়েছে। যেহেতু এটি 15 সালের জুলাই থেকে শুরু, দ্যাটস মিনস 16 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তো পুরাই আছে, তাই না? তো 1 বছরই হবে। তো 5 লাখ টাকার 1 বছরের ঋণপত্রের সুদ 5 লাখ গুণন 10,000 সমান 50,000 টাকা। ঠিক আছে। এরপর খ নম্বর প্রশ্ন বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে নিট ক্রয়, তারপরে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য মাইনাস করে দেব। তো দেখো, আমরা এই কাজটাই করব। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া ছিল 1 লাখ টাকা, ক্রয় রেওয়া মিলে দেওয়া আছে 5 লাখ টাকা, আর বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয়ে দেওয়া আছে 5,000 টাকা। এটি মাইনাস করে দেবো, আমি কিন্তু তখনই বলেছি। তো নেট ক্রয় হয়ে গেল 4,95,000 টাকা। মজুরি দেওয়া আছে 80,000 টাকা, রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে। তো এই তিনটা যোগ করব, যোগ করে কত হলো 6,75,000 টাকা। এখান থেকে সমাপনী মজুত পণ্য 1,90,000 টাকা মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তো আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কিন্তু মোট মুনাফা পেয়ে যায়, তাই না? ওই যে বাদ বিক্রিত পণ্যের ব্যয় যে করি ওইটাই কিন্তু ওই অংশটুকুই খ নম্বর প্রশ্ন বলেছে। গ নম্বর প্রশ্ন বলেছে যে নেট আয় 1,50,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ওকে, আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করব। প্রথমে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, যেটা রেওয়া মিলে দেওয়া আছে 1,70,000 টাকা, এইটার সাথে যোগ চলতি বছরের লিট লাভ যোগ করব। ঠিক আছে।
তাইলে চলতি বছরের নেট লাভ 1,50,000 টাকা প্রশ্ন বলে দিল। তাইলে দুইটা যোগ করলে কত হয়? 3,20,000 টাকা। এখন এর মধ্যে থেকে কি করতে হবে? বন্টন সমূহ বাদ দিতে হবে। তো বন্টন সমূহের মধ্যে অন্তর্ভুক্তি করলে লভ্যাংশ বাদ দিতে হয়, আয়কর বাদ দিতে হয়, সঞ্চিত তহবিলে স্থানান্তর, ঘোষিত লভ্যাংশ, মানে বিভিন্ন তহবিলের স্থানান্তরগুলো কিন্তু সবকিছু এখানেই যাবে। তো ঠিক আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তারপর আয়কর, এগুলো কিন্তু সরাসরি রেওয়া মিলে দেওয়া রয়েছে। সঞ্চিত তহবিলে স্থানান্তর, এটাও রেওয়া মিলে ওখানে সমন্বয় বলে দেওয়া আছে, এটা মাইনাস করতে হবে। ঘোষিত লভ্যাংশ 5%, 10 লাখ টাকার 5% হবে 50,000 টাকা। তো এই কয়েকটা এক কত হবে? 1,90,000। তো 3,20,000 থেকে 1,90,000 মাইনাস করলে কত হয়? 1,30,000। এটি হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্নের সলিউশন ছিল। তো আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। খুব সহজ প্রশ্ন ছিল কিন্তু 1 নম্বর, তাই না? 2 নম্বরটা আশা রাখি অনেক সহজ হবে। দেখি আমরা একটু পড়ে দেখি। রোমান লিমিটেডের অনুমোদিত মূলধন 5 লাখ টাকা, প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 5,000 শেয়ারে বিভক্ত। ওকে, রোমান লিমিটেডের রেওয়া মিল নিম্নরূপ। তো ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ আলাদা দেওয়া আছে। ডেবিট পাশে কি দেওয়া আছে? হাতে নগদ, আমরা জানি চলতি সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, সুনামি স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসেব চলতি সম্পদ, ক্রয় এটা প্রত্যক্ষ খরচ। তারপরে দেওয়া আছে প্রারম্ভিক মজুত, এটা প্রত্যক্ষ খরচের মধ্যে যাবে। বেতন পরোক্ষ খরচ, মণিহারি পরোক্ষ খরচ, বিজ্ঞাপনও পরোক্ষ খরচ। তো এইগুলো হলো ক্রেডিট পাশে আর ডেবিট পাশে। আর ক্রেডিট পাশে কি কি আছে দেখো। প্রদেয় হিসাব আমরা জানি কি? চলতি দায়। সংরক্ষিত আয়, এটা হলো সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। সাধারণ সঞ্চিত আয় বিবরণীতে যাবে। শেয়ার মূলধন 3,000 শেয়ার, প্রতিটি 100 টাকা করে, তাহলে 3 লাখ টাকা হবে। ঠিক আছে, তারপর বিক্রয় আছে, আমরা জানি কি বিক্রয় কি? প্রত্যক্ষ আয়। তারপর 6% ঋণপত্র দেওয়া আছে। তো 6% ঋণপত্র দেওয়া আছে 50,000 টাকা, তাহলে ঋণপত্রের সুদ কিন্তু ধরে নিতে হবে। তোমাদের একটা ট্রিক্স বলে দেই যে বিনিয়োগ এবং ঋণ এই দুইটার সাথে যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে আর রেওয়া মিল অথবা সমন্বয়ে কোথাও ঋণের সুদ সম্পর্কে বা বিনিয়োগের সুদ সম্পর্কে বলা নাই, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সুদ ধরে নিতে হবে। বুঝতে পারছো? এটা ধরে নিতে হবে। যেমন এখানে ঋণপত্রে 6% ঋণপত্র দেওয়া আছে, তো রেওয়া মিলে কোথাও ঋণের সুদ নেওয়া না বলা নাই, কিন্তু সমন্বয়েও কোথাও বলা নাই। এখানে কিন্তু ঋণপত্রের সুদ ধরতে হবে। তো সমন্বয় বলা আছে কিনা দেখি। সমাপনী মজুত পণ্য 1 লাখ, প্রদেয় বেতন মানে কি? বকেয়া বেতন 5,000 টাকা, আয়কর সঞ্চিতি ধার্য করতে হবে 20,000 টাকা, আয়কর সঞ্চিতি ধার্য করতে হবে 20,000 টাকা, সুনামের 50% অবলোকন করতে হবে। তো এই যে ঋণের সুদ কোথাও বলা নাই, তো ঋণের সুদ ধরে নিতে হবে। 50,000 টাকা 6% কত হবে? 3,000 টাকা মেবি। তো 3,000 টাকা ধরে নিতে হবে। ক নম্বর প্রশ্ন বলেছে মোট আয় নির্ণয় করো। তো মোট আয় কি কি আছে? বিক্রয় আছে, আর কি আছে? বিনিয়োগ আছে। বিনিয়োগ থাকলে বিনিয়োগের সুদ হবে। তো আমরা মোট আয় কিভাবে নির্ণয় করব? দেখো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো বিক্রয় আছে 4,60,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে ক্রয় যোগ করবো, সমাপনী মজুত পণ্য মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে যেটা বের হবে 2,51,000 টাকা। এটি হলো মোট আয়। মোট আয় বা মোট লাভ বা মোট মুনাফা। ঠিক আছে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে মোট আয় 2,25,000 টাকা ধরে নেট আয় নির্ণয় করো। এখানে আয় বলতে মুনাফাটা বোঝাইছে। বুঝতে পারছো? তোমরা কনফিউশন হয়ে যাবে না যে আয় আর ব্যয় যেগুলো সেগুলো না। এখানে মোট আয় বলতে মোট মুনাফা বোঝাইছে, আর মোট নেট আয় বলতে নেট মুনাফা বোঝাইছে। ঠিক আছে, তো মোট আয় 2,25,000 টাকা ধরে নেট আয় তৈরি করতে বলছে। তো আমরা মোট আয় 2,25,000 ধরে নিলাম। বাদ দেবো পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় সর্বপ্রথম বেতন আছে 25,000 টাকা রেওয়া মিলা, আর সমন্বয় বলা আছে বেতন প্রদেয় দেওয়া আছে 5,000। তো এটা যোগ করে দিতে হবে, যোগ করলে 30,000 টাকা হবে। মণিহারি সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে, বিজ্ঞাপনের সরাসরি রেওয়া মিলে দেওয়া আছে। সুনামের অবলোকন যেটা, এটি হলো অবচয়ের মতোই ধরতে হয়। তো সুনাম আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 50% অবলোকন করতে বলছে, তাহলে 50,000 টাকা। তো সব কিছু যোগ করে কত হবে? 1,05,000 টাকা। তো 2,25,000 থেকে 1,05,000 মাইনাস করলে কত হয়? 1,20,000। এটি হলো পরিচালন মুনাফা। এরপরে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। কি করতে হবে? অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো অপরিচালন ব্যয়ের মধ্যে ঋণপত্রের সুদ আছে 50,000 টাকা, 6%। আমি বারবার কিন্তু ঋণপত্র নিয়ে কথা বললাম। 50,000 টাকা 6% কত হবে? 3,000 টাকা। তো 1,20,000 থেকে 3,000 মাইনাস করলে কত হয়? 1,17,000। এটি হলো নেট মুনাফা। এখন এখানে যেহেতু নেট মুনাফা বলা আছে বা
এটা যেহেতু সমন্বয় কর সঞ্চিতি ধার্য করতে বলছে, তো সেই জায়গায় আমরা করটা ধার্য করে নিব। ঠিক আছে, তো কর পূর্ব নিট মুনাফা হলো 1,17,000, আর কর যেটা দিতে হবে সেটা নিট মুনাফার উপর দিতে হবে। তো সঞ্চিতি ধার্য করতে বলছে 20,000, তার মানে কি 1,17,000 থেকে 20,000 টাকা কর দিতে হবে। তাহলে 1,17,000 থেকে 20,000 মাইনাস করে দিব, করলে কর পরবর্তী নিট মুনাফা বের হয়ে যাবে কত, 97,000 টাকা। এরপর গ নম্বর প্রশ্নটা বলেছে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে। তো আর্থিক অবস্থা বিবরণীতে আমরা জানি প্রথমে সম্পদ সময়ে স্থায়ী সম্পদ আসবে, সোনাম থেকে অবলোকন বাদ দিয়ে দিব 50,000 টাকা। আসবাবপত্র ছিল, আসবাবপত্র দিয়ে দিলাম। এরপর হলো চলতি সম্পদ আছে হাতে নগদ, প্রাপ্য হিসাব আর সমাপনী মজুত পণ্য, এই তিনটাই আছে। তো যোগ করে দিলাম, যোগ করে দিয়ে মোট সম্পদ আসলো কত, 6,31,000। ঠিক আছে, এরপর শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়। প্রথমে শেয়ার মূলধন, অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 5,000 শেয়ার, তো 5 লাখ টাকা, এটা ক্লোজ করে দিব। এরপর ইস্যুকৃত বিলিখিত ও পরিশোধিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 300 শেয়ার, এটা সমান, এরা মিলে সরাসরি দেওয়া আছে 3 লাখ। সঞ্চিত উদ্বৃত্তিতে কি কি দেওয়া আছে, সংরক্ষিত আয় সমাপনী উদ্বৃত্ত প্রশ্ন প্রদত্ত বলাই আছে 1,71,000, সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 25,000। তো এই দুটো যোগ করে দেবো, যোগ করলে 1,96,000 টাকা হয়। এরপর দীর্ঘমেয়াদী দায় আছে 6% ঋণপত্র দিয়ে দিলাম। চলতি দায় ও ভবিষ্যৎ অবস্থা আছে, প্রদেয় হিসাব দেওয়া আছে 55,000 টাকা। ঋণপত্রে বকেয়া সুদ আছে 3,000 টাকা। প্রদেয় বেতন, ওই যেটা বকেয়া বেতন ছিল সেটা, আর নতুন আয়কর সঞ্চিতি, এটাও কিন্তু দায়। ঠিক আছে, সকল প্রকার নতুন যে সঞ্চিতিগুলো হয় সেগুলো দায় হয়। তো এটা দায়, চলতি দায়। তো যোগ করলাম, যোগ করলে আসে 6,31,000, কিন্তু সরি 6,29,000 টাকা হয় এই সবগুলো যোগ করলে। কিন্তু আমাদের সম্পদ পাশে আসছে 6,31,000। আমরা জানি মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব সমান করতে হবে। এই মালিকানা সত্ত্ব সমান করার জন্য 2,000 টাকা যে শর্ট রয়েছে, এই 2,000 টাকা অনিশ্চিত হিসাব দিয়ে শেষ করে দিতে হবে, সমান করে দিতে হবে। ঠিক আছে, অনিশ্চিত হিসাবে। তো 6,31,000 টাকা হবে। তো আশা রাখি সিলেট বোর্ড খুব ভালোভাবেই বুঝতে পারছো, এবং কি সিলেট বোর্ডটা অনেক সহজ ছিল, তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনাল ফেসবুকে নক করে জানতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।